অবশেষে খুব সাধারণভাবেই কাল রাতের লগ্নে বিয়েটা হয়ে গেছে আদিত্য আর সারিকার। লাল বেনারসিতে বউ সাজার সৌভাগ্য নিয়ে দ্বিতীয়বার হলো সারিকার। তবে টোপর মাথায় বর সাজার সৌভাগ্য জীবনে প্রথম উপলব্ধি করলো আদিত্য। চক্রবর্তী বাড়ি থেকে বিদায় নিয়ে বিয়ে করা নতুন বউ আর দুই মেয়েকে নিয়ে আদিত্যর বাড়ির দরজায় দাঁড়িয়ে আছে আদিত্য। ওর দুঃসম্পর্কের বয়স্ক এক পিসি ওদেরকে বরণ করে ঘরে তুলবে। বরণডালা নিয়ে এগিয়ে আসেন উনি। তারপর বরণ করে দুধে আলতায় পা দিয়ে ঘরে ঢোকায় সারিকাকে, আর ওই সাথে দুই জোড়া ছোট্ট পাও বাড়ির মধ্যে প্রবেশ করে। ছোট্ট হাসি খুশির ছোট্ট ছোট্ট পায়ের ছাপ দেখে এক অন্যরকমই অনুভূতি হয় আদিত্যর। শুনুন, সারিকার মুখে এরকম সম্বোধনবিহীন ডাক শুনে ভালোই লাগে আদিত্যর। এই মুহূর্তে ওর নিজেকে স্বামী স্বামী মনে হচ্ছে। কয়েকটা বড় বড় পা ফেলে সারিকের সামনে গিয়ে দাঁড়ায়ও। বলুন, বলছি অহনাদের ফোন করে জিজ্ঞেস করুন না ওদের গাড়ি কত দূর। সে না হয় করছি, কিন্তু আপনার কি কিছু লাগবে? হাসি খুশির খাওয়ার সময় হয়ে গেছে। আমাকে তো এখন এই ভারী সাজ পোশাক ছাড়তে হবে, তাই অহনাকে ওদেরকে খাওয়ানোর দায়িত্বটা দিতাম। আদিত্যর মুখে চড়া হাসি খেলে গেল। খাওয়াতে হবে? সে এমন কি ব্যাপার? আপনি চেঞ্জ করে আসুন, আমি ওদেরকে খাইয়ে দিচ্ছি। সারিকা আদিত্যকে সরু চোখে পর্যবেক্ষণ করে নিল। তারপর কিছু একটা ভেবে বলল, পারবেন তো? আমার মেয়েরা কিন্তু প্রচুর শান্ত। হাসি খুশি যে প্রচুর দুষ্ট সেটা আদিত্য জানে। আর সারিকা যে শান্ত শব্দটাকে ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপন করেছে সেটাও সে বোঝে। তারপর নিজের পাঞ্জাবির কলার ধরে মহানতার সাথে বলল, খুব ছোট বয়স থেকে বাচ্চা মানুষ করছি আমি। অহনা আমার হাতেই মানুষ হয়েছে, তাই বাচ্চাদের কিভাবে খাওয়াতে হয় আমার জানা আছে। দেখবেন আপনার পোশাক পরিবর্তনের আগেই আমার হাসি খুশির খাওয়া শেষ হয়ে যাবে। সারিকা করুণ দৃষ্টিতে আদিত্যর দিকে তাকায়। হলেই ভালো। এই বলে সারিকা নিজের সঙ্গে আনা ট্রলি থেকে একটা কমলা রঙের শাড়ি আর সঙ্গে স্নানের জন্য প্রয়োজনীয় কিছু জিনিস নিয়ে অন্য একটা ঘরে চলে আসে। এই ঘরটায় বিয়ের আগে অহনা থাকতো। পুরো বাড়ির মধ্যে এটাই সব থেকে বড় ঘর। সঙ্গে লাগাও একটা স্নান ঘরও আছে। সারিকা দরজাটা লক করে স্নানের জন্য প্রয়োজনীয় জিনিস নিয়ে ওয়াশরুমে ঢুকে যায়। মাথার সামনের অংশে তোয়ালে দিয়ে চাপা রেখে বাকি চুলটা ভেজায়ও। তারপর স্নান করে বাহিরে এসে শাড়িটা পরে নেয়। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বহুরূপে দেখে ভালোই লাগে ওর। প্রায় 2 বছর এরকম সাজ ও সাজেনি। সিঁথির সিঁদুরের উপর হাত বুলাতে থাকে। তারপর ওই সিঁদুরের উপরেই আবার নতুন করে সিঁদুর পরে নেয় ও। হঠাৎই অহনার ডাকে ঘোর কাটে ওর। চর্দি ভাই, দেখে যাও এখানে কি অবস্থা হয়েছে। অহনার ডাকে খানিকটা ভয় পেয়ে যায় সারিকা। হন্তদন্ত হয়ে রুমের লক খুলে আদিত্যর ঘরে গিয়ে চোখ কপালে উঠে ওর। আদিত্য মেঝেতে 2 পা ছড়িয়ে বসে আছে। ওর পুরো জামাতে গোটা গোটা ভাত ছড়িয়ে, আর হাসি খুশি যে পাত্রে ভাত ছিল সেটা নিয়ে টানাটানি করছে। আপনা আপনি মাথায় হাত উঠে যায় সারিকা। করুণ চোখে তাকায় ও অহনার দিকে। তোমার দাদাভাই যে এতক্ষণ লেকচার দিচ্ছিল ছোট বয়স থেকে বাচ্চা মানুষ করেছে বলে, তুমি হাসি খুশিকে এই ঘর থেকে নিয়ে যাও, ওদেরকে খাওয়াও, আমি এই দিকটা দেখছি। তোমার দাদাভাই যেভাবে নিষ্ক্রিয় হয়ে বসে আছে, ওখান থেকে উঠবে বলে তো তোমার মনে হয় না অহনা? তুমি চিন্তা করো না, রূপার পদ্ম আছে, আমি ওদেরকে নিয়ে এদিকটা সামলে নিচ্ছি। তুমি হাসি খুশিকে আগে খাওয়াও, বেচারিরা অনেকক্ষণ কিছু খায়নি। এই নিষ্ক্রিয় আগ্নেয়গিরিটাকে আগে জীবন্ত করো, তা না হলে রুম পরিষ্কার করতে পারবে না। সারিকা মেয়েদেরকে একে অপর থেকে ছাড়ালো। তারপর হাসিকে কোলে নিল আর খুশিকে হাত ধরে হাঁটিয়ে হাঁটিয়ে অহনার রুমটাতে নিয়ে গিয়ে মেঝেতে বসলো। তারপর রান্নাঘর থেকে নতুন একটা প্লেটে ভাত তরকারি বেড়ে হাসি খুশির কাছে গিয়ে বসলো। ভাতগুলোকে যথাসাধ্য নরম করে পিষে নিজের ভঙ্গিমায় মেয়েদেরকে খাওয়াতে শুরু করলো। দাদাভাই, দাদাভাই। অহনার ঠেলা খেয়ে আদিত্য নড়ে সড়ে বসলো। চারদিকটা চোখ বুলিয়ে হাসি খুশিকে দেখতে না পেয়ে অস্থির হয়ে উঠলেও। হাসি খুশি কই? অহনা কপাল চাপড়ালো। এতক্ষণ জেগে জেগে ঘুমাচ্ছিলে নাকি তুমি দাদাভাই? আর তোমার এরকম অবস্থা কেন? আদিত্যর মনে পড়ে একটু আগের ঘটনা। আদিত্য ভাতগুলো গ্লাসে করে নরম করছিল আর হাসি খুশি পুরো রুমটা ঘুরে বেড়াচ্ছিল। হঠাৎই খুশি হেঁটে এসে ভাতের প্লেটে পা তুলে দেয়, যার জন্য অর্ধেক ভাত পড়ে যায়। আদিত্য আবার প্লেট চেঞ্জ করে অন্য প্লেটে ভাত নিয়ে আসে, কিন্তু এবার খাওয়াতে গেলে খুশি ওর হাতে কামড়ে দেয় নিজের দাঁত দুটো দিয়ে। সেই ব্যথা বলে যখন হেসে হেসে খেলার ছলে আবার খাওয়াতে শুরু করে, তখন হাসি ওকে চুমু খাওয়ার নাটক করে কামড়ে দেয়। বাস্তবে ফিরে আসতে আদিত্য নিজের ডান দিকের গালটা চেপে ধরে। অহনার রূপা সেটা দেখেই হেসে ফেলে।
খাওয়ার সময় হাসি খুশি কী পরিমাণে দুষ্টুমি করে সেটা না জেনে তুমি প্রথম দিনই কেন খাওয়ানোর দায়িত্বটা নিলে দাদাভাই? আদিত্য করুণ চোখে তাকায় অহনার দিকে। আমি তো ভাবলাম ওরা তোর মতোই শান্ত, আর তাছাড়া এমনিতে তো হাসিটা একটু শান্তই থাকে, কিন্তু এভাবে আমাকে কামড়ে দেব বুঝবো কী করে? কালকে থেকে সর্দি ভাইয়ের সঙ্গে ট্রেনিং নেওয়া শুরু করবে, কারণ সর্দি ভাই অফিস গেলে তো তোমাকেই ওদেরকে সামলাতে হবে। সেটাই করতে হবে। তার সাথে আজ থেকে ইউটিউবে বাচ্চা মানুষের টিউটোরিয়ালগুলো সাবস্ক্রাইব করে রাখতে হবে। আদিত্যর কথা বলার ধরন দেখে রূপা আর অহনা খুব জোরেই হেসে উঠল। রূপা এখন বিএড পড়াশোনার জন্য বাইরে থাকে। বিয়ের দেখাশোনা হলেও আর কিছুটা সময় চেয়েছে ওর বাবার থেকে। পদ্ম মাধ্যমিক দিয়ে একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছে শহরের একটা স্কুলে। সেখানেই হোস্টেলে থেকে পড়াশোনা করেও। পিসির বিয়ে উপলক্ষে দুজনেই এসেছে বাড়িতে। দুপুরের খাবার খাওয়ার সময় আদিত্যর পিসি কড়া কণ্ঠে শুনিয়েছে, আজ কাল রাত্রে সূর্য ডোবার পর যত যাই হয়ে যাক না কেন একে অপরের মুখ যেন না দেখে। সেই মতো সন্ধ্যার পর সারিকা রুম থেকে বেরোয়নি। অহনা রূপার পদ্মর সাথে ঘরেই আছে। মেয়েরা আদিত্যর কাছে। রূপার পদ্ম থাকবে 2 দিন। বৌভাতের অনুষ্ঠান শেষ করে তারপর যাবে। অহনার রুমে বসে বসে গল্প করছে 4 জনে। পদ্ম ছোট হলেও ওকে কেউ বাদ দেয়নি ওদের গল্প থেকে। গল্পের মাঝে হঠাৎই রূপার ফোনে মেসেজ ঢোকার নোটিফিকেশন আসে। তৎক্ষণাৎই ফোনটা দেখে মুখে হাসি ফুটে ওঠে ওর। সারিকা তখন রূপার উদ্দেশ্যে বলল, আমার মতো ভুল যেন করিস না রূপু, যা করবি বিচক্ষণতার সাথে করবি। রূপা খানিকটা অপ্রস্তুত হয়ে ফোনটা আবার পাশে রেখে দিল। আরে না না ছোট পিসি, তুই যেটা ভাবছিস সেটা না। আমাদের কলেজের বন্ধুদের নিয়ে একটা গ্রুপ আছে, সেখানে এমন এমন কথা হয় না, না হেসে থাকতে পারি না। আমি তোমাকে বলে রাখলাম, যদি কোনোদিন এমন পরিস্থিতি আসে। হঠাৎই বদ্ধ দরজায় ঠক ঠক শব্দে ওদের গল্পের বিরতি ঘটে। দরজার দিকে তাকিয়ে অহনা জিজ্ঞেস করে, কে? বাহির থেকে ভেসে আসা এক পুরুষালী কণ্ঠস্বর। আমি। অহনা। অহনা চকিতে একবার তাকালো সারিকার দিকে। সারিকা পরিস্থিতি অনুধাবন করতে পেরে মাথায় গোমটা টেনে বসল। অহনা আবার দরজার দিকে তাকিয়ে বলল, কি চাই এখানে তোমার দাদাভাই? বউ চাইলে পাবে না কিন্তু। আমার বউ চাই না এখন, কিন্তু তোর ভাইয়া এখন তার বৌদিকে দেখতে চাই। ভাইয়া মানে সাহিত্যর নাম শুনে অহনা অবাক হয়ে যায়, কারণ কাল অবধি সাহিত্য বলে এসেছে এখন প্রচুর পেশেন্টের ভিড় হওয়ায় কিছুতেই এই বিয়ে অ্যাটেন্ড করতে পারবে না। সে হঠাৎ কিভাবে চলে এলো বুঝেই পায় না অহনা। বিছানা থেকে নেমে ছুটে গিয়ে দরজা খুলে দেয় ও। ঘটনার তৎপরতায় সারিকা চটজলদি পিছন ঘুরে বসে। দরজা খুলতেই অহনা আদিত্যর পাশে সাহিত্যকে দেখতে পায়। চোখের চশমা, গাল ভর্তি দাড়ি, লম্বা সাদা চামড়ার অধিকারী 32 বছরের একজন সুপুরুষ। অহনা খুশিতে জড়িয়ে ধরে সাহিত্যকে। তুই যে আসবি আগে বলিসনি কেন? অভিমানী বোনের নাকে টোকা দেয় সাহিত্য। সারপ্রাইজ, এই শর্ত আমি বৌদিকে দেখার জন্য এতদূর ছুটে এসেছি। সর। অহনা মুচকি হেসে সাহিত্যর সামনে থেকে সরে গেলে সাহিত্য ভিতরে ঢুকে। সাহিত্যর পেছন পেছন আদিত্য ঢুকতে গেলে অহনা ওর সামনে এসে দাঁড়ালো। তুমি এলাও না, যাও এখান থেকে। সারিকা একবার পিছন ঘুরেই বলল, মেয়েরা কী করছে জিজ্ঞেস করো তো তোমার দাদাভাইকে। ওরা কার্টুন দেখছে ফোনে। আদিত্য একটু উকিঝুঁকি মারার চেষ্টা করলো, তারপরও সারিকার মুখ দেখতে না পেয়ে বিরক্তি সুরেই বলল, কি কপাল আমার, নিজের বাড়ি থেকে নিজেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। কথাটা বলে আদিত্য আর দাঁড়ালো না। অহনা সারিকাকে আদিত্য চলে যাওয়ার কথা বলতে সারিকা মাথা থেকে গোমটা সরিয়ে উঠে দাঁড়ালো। সাহিত্য ভালো করে সারিকাকে দেখল। তোমায় খুব চেনা চেনা লাগছে বৌদি, কোথায় দেখেছি বলো তো? সারিকার একটু অবাক লাগলো, কারণ ও এর আগে সাহিত্যকে দেখেছে বলে মনে পড়ছে না। তাহলে সাহিত্যর কিভাবে চেনা চেনা লাগতে পারে? আমি ঠিক চিনতে পারছি না। হঠাৎই সাহিত্যের কিছু একটা মনে পড়তে চেঁচিয়ে ওঠে, এই তুমি কি সিস্টার নিবেদিতা কলেজ থেকে পড়াশোনা করছো? হ্যাঁ, ওখান থেকে আমি এমএ পাশ করেছি। সাহিত্য আবার নিজের বাম হাতের উপর ডান হাত দিয়ে তালি দিল। মনে পড়েছে, আমাদের মেডিকেল কলেজ থেকে একবার ওই কলেজে একটা ক্যাম্প করতে গিয়েছিলাম, তখনই হয়তো তোমাকে দেখেছি। শারিকের এই বিষয়ে কিছু মনে না থাকলেও সৌজন্যতার খাতিরে ও সামান্য হাসে। হতে পারে। আমাদের কলেজে প্রতি বছরে একটা করে মেডিকেল ক্যাম্প হতো। সাহিত্য আবার নিজের হাতটা বাড়িয়ে দেয়। যাই হোক, আমি সাহিত্য সরকার, তোমার একমাত্র দেওয়ার। তোমার থেকে আমি বয়সে 1 বছরের ছোট, তাই ভুল করলে নিজের ভাই মনে করে শাসন করে দিও। সাহিত্যর কথাগুলো ভীষণ ভালো লাগলো সারিকার। নিজের হাতটা বাড়িয়ে সাহিত্যের সঙ্গে হ্যান্ডশেক করলো। তারপর সাহিত্য বলল, তোমার মেয়েগুলো কিন্তু ভীষণ কিউট। ওদের এই কাকাই তো যতদিন এখানে আছে ওদেরকে আর কাজ ছাড়াই করবে না। এবার পাশ থেকে অহনা সজোরে হেসে ফেলল।
হুম, দাদাভাইয়ের সাথে তুইও আবার ইউটিউব দেখেও ট্রেনিংটা নেওয়া শুরু কর। কারণ মাসখানেক পর তো তোরও বিয়ে, আর হয়তো বছর ঘুরতে ট্রেনিংটা কাজে লেগে যেতে পারে। অহনা সাহিত্যের সাহিত্য অহনার কান টেনে ধরল। খুব পেকেছো তাই না? দাঁড়াও, দাদাভাইকে বলছি তোমার ব্যবস্থা করতে। অহনা হিহি করে হেসে উঠল। এই টেকনিকটা আর কাজে লাগবে না। আগে খুব বিয়ে নিয়ে ভয় দেখাতিস, এখন আর পারবি না, কারণ আমি অলরেডি বিবাহিত। এবার বরং তোর ব্যবস্থা করব ছোট বৌদিকে সব বলে। বিয়ের জন্য 3 দিনের ছুটি নিয়েছিল অফিস থেকে সারিকা। কাল সেই ছুটি শেষ হয়ে গিয়েছে। আজ আবার ওকে অফিসে যেতে হবে। সকালে রান্নাবান্না করে মেয়েদের খাইয়ে অফিসে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে সারিকা। সেই সময় আদিত্য রুমের বাহিরে এসে দাঁড়ালো। আসবো ভিতরে? সারিকা ড্রেসিং টেবিল থেকে মুখ ঘুরিয়ে দরজার দিকে তাকালো। এখানে অনুমতি নেওয়ার কি আছে? অন্যের বউয়ের ঘরে তো আর যাচ্ছেন না, আসছেন তো নিজের বউয়ের কাছেই। আদিত্য রুমে ঢুকতে ঢুকতে বলল, না, আমি ভাবলাম আপনি রেডি হচ্ছেন। যাই হোক, যেটা বলার জন্য এসেছিলাম, আমি একজন আয়াকে বলেছি যেদিন যেদিন আমরা দুজনেই কাজে যাব সেদিন সেদিন উনি এসে হাসি খুশি কি দেখে রাখবেন। আজকে আপনি কোর্টে যাবেন? না, যাব না, তবে পরশু থেকে টানা 5 দিন কোর্টে যেতে হবে। তাই আজকে ওই আয়া দিদিকে আসতে বলেছি। উনি জেনে নেবেন সব কিছু। বিশ্বস্ত তো? আমরা বাড়িতে না থাকলে সাহিত্য তো থাকছে এখন মাসখানেক। ওকে বলেছি আয়া দিদির ওপর ভালো করে নজর রাখতে। হ্যাঁ, তাহলে ঠিক আছে। হাসি খুশি কোথায় এখন? তারা তাদের কাকাইয়ের সাথে ঘুরতে বেরিয়েছে। ঠিক আছে, আমি আসছি। মেয়েদের খেয়াল রাখবেন। আর যেভাবে আগের দিন দেখালাম সেভাবে খাওয়ানোর চেষ্টা করবেন। কথাটা বলে সারিকা বিছানা থেকে ব্যাগটা নিয়ে দরজার কাছে যেতেই আদিত্যর পথ আটকে দাঁড়ালো। সারিকা ব্রু কুঁচকে আদিত্যর কাছ থেকে এর কারণ জানতে চাই। 2 মিনিট দাঁড়াও। আদিত্য সারিকার কাছ থেকে সরে ড্রেসিং টেবিলের কাছে যায়। ড্রেসিং টেবিলের এক পাশ থেকে সিঁদুরের কোটাটা তুলে এনে সারিকার সামনে এসে হাত মেলে দাঁড়ায়। এটা পড়তে ভুলে গিয়েছিলেন। সারিকা চকিতে নিজে সিঁথিতে হাত দিয়ে জিভ কাটে, নিজের মস্ত বড় ভুলের কথা ভেবে। পড়ে নিন। সারিকা মুচকি হাসে। পরিয়ে দিন। আদিত্য হেসে সিঁদুরের ঢাকনা খুলে এক চিমটি সিঁদুর তুলে সারিকার সিঁথি আবারও রাঙিয়ে দেয়। তারপর বলল, আজ যদি মিস্টার সরকার তার মিসেস সরকারকে অফিসে পৌঁছে দিতে চাই, তাহলে কি মিসেস খুব রাগ করবেন? কিন্তু মেয়েরা, 8 ঘন্টারই তো ব্যাপার, সাহিত্য ঠিকই সামলে নেবে। অবশেষে সারিকা রাজি হয়ে যায় আদিত্যর আবদারে। সারিকা সেটা আদিত্যকে বলার সঙ্গে সঙ্গেও তাড়াহুড়ো করে রেডি হয়ে বাইকের চাবি নিয়ে রুম থেকে বেরোয়। সারিকাকে নামিয়ে বাইক নিয়ে অফিসের বাহিরে ততক্ষণ অপেক্ষা করে আদিত্য, যতক্ষণ না সারিকার চোখের আড়াল হয়। সারিকা যখন একেবারে ও দৃষ্টির বাহিরে চলে যায় তখনই আদিত্য নিজের বাইক স্টার্ট দেয়। আদি, একটা অপরিচিত মহিলা কণ্ঠ শুনে বাইকটা থামায় আদিত্য। পিছনে ঘুরতে একটা ছেনা মুখ দেখতে পায় সে। একটা ফর্সা, লম্বা, সুশীল বিবাহিত রমণী একটা বাচ্চা ছেলের হাত ধরে তার দিকে এগিয়ে আসছে। মহিলাটাকে চিনি আদিত্য। ও ছোটবেলার বান্ধবী। বয়সে ওর থেকে 1-2 বছরের ছোট হলেও একই ক্লাসে ওরা পড়তো। আদিত্য বাইক থেকে নেমে বাইকটা স্ট্যান্ড করে দাঁড়ায়। মৌসুমি, তুই এখানে? মৌসুমি আদিত্যকে আপাদমস্তক পর্যবেক্ষণ করল। তারপর বলল, এটা আমার বরের অফিস, কিন্তু তুই এখানে কেন? আমার স্ত্রী এখানকার কর্মচারী, ওকে দিতে এসেছিলাম। তুই বিয়ে করেছিস? তুই যার জন্য আমাকে রিজেক্ট করেছিলি শুনছিলাম, তার তো অন্য কোথাও বিয়ে হয়ে গেছে। সে অন্য কাউকে বিয়ে করলি, তবু আমাকে সেদিন ফিরিয়ে দিয়েছিলিস। যাই হোক, ভালোই হয়েছে তুই ফিরিয়ে দিয়েছিলিস। তার জন্যই তো আজ এত সুখ স্বাচ্ছন্দ্য পাচ্ছি, না হলে সারা জীবন খুন্তি নেড়েই জীবন চলে যেত। আদিত্য মৌসুমীর কথার দাসটা ভালোই বুঝতে পেরেছে। ক্লাস 9 থেকে মৌসুমী ওকে পছন্দ করে, কিন্তু আদিত্য সেটা জেনেছিল অনেক পরে, যখন তার মন শুধুই তার প্রেয়সীর বাস। তাই যথারীতি প্রত্যাখ্যান করেছিল মৌসুমীকে। তারপর আর কোনোদিন মৌসুমীর খবর নেয়নিও। আজ 14 বছর পর দেখা দুজনের। আদিত্য মৌসুমীর কথার প্রত্যুত্তরে শুধু হাসল, কিন্তু চুপ থাকলো না। কি করছিস আজকাল? নাকি হাউস ওয়াইফ? মৌসুমী হু হু করে হেসে অহংকারের ভঙ্গিতে বলল, বেকার বেকার কাজ করব কেন বলতো, যেখানে আমি সারাদিন শুয়ে বসে থাকি। আমাদের তো আর টাকার অভাব নেই। আদিত্য হাসল। তাহলে এত তোর পড়াশোনা করলি কেন? বরের টাকায় যখন বিলাসিতা করবি ভেবেছিলি, তাহলে ওকালতি পড়তে গেলি কেন? এমন অপমানজনক কথা শুনে মৌসুমীর মুখের হাসি মিলিয়ে গেল। চোখ মুখ কঠিন করে বলল, তুই আমাকে অপমান করছিস আদি? বলে যাস না। তোর বউ আমার বরের আন্ডারে কাজ করে। আমি চাইলে এক্ষুনি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে পারি ওকে। আমি তোকে অপমান করছি না মৌসুমী।
শুধু ফ্যাক্টটা বোঝাচ্ছি। আর আমি জানি তুই চাইলেই অনেক কিছুই পারিস, কিন্তু সারিকা এই কাজটা ওর নিজের যোগ্যতায় পেয়েছে, তাই ওকে বের করা এতটা সহজ হবে না মৌসুমী। হঠাৎই আদিত্য চোখ যায় মৌসুমীর ঠিক পিছনে দাঁড়িয়ে থাকা সারিকার দিকে। আদিত্য দৃষ্টি অনুসরণ করে মৌসুমিয়া তাকায় সারিকার দিকে। তারপর আদিত্যকে প্রশ্ন করে, এই মেয়েটাই তোর স্ত্রী? আদিত্য সারিকার কাছে গিয়ে ওকে নিয়ে আসে মৌসুমীর কাছে। ইয়েস মৌসুমী, মিট মাই ওয়াইফ মিসেস অবি সারিকা সরকার। মৌসুমী সারিকাকে আপাতমস্তক লক্ষ্য করে। আমি তোমার স্বামীর বান্ধব। মৌসুমীর কথার মাঝে আদিত্য বলে ওঠে, সারিকা, উনি তোমার বসের স্ত্রী মৌসুমী সেন। আদিত্য যে তাকে নিজের বন্ধু বলে পরিচয় দিল না, সেটা দেখে বড্ড অবাক হলো মৌসুমী, কিন্তু কিছু বলে না। সারিকা দুহাত জোর করে নমস্কার করে। তখন মৌসুমী বলল, এটা ওল্ড ফ্যাশন। সারিকা মৃদু হাসল। আমাদের শিক্ষা সংস্কার কখনো ওল্ড হয় না ম্যাডাম, শুধু নিজের শ্রদ্ধা প্রকাশ করার ধরনটা পাল্টে যায়। মৌসুমী আর কিছু বলল না। ড্রাইভার গাড়ি নিয়ে চলে আসতে দুজনকে বিদায় জানিয়ে ছেলেকে নিয়ে গাড়িতে উঠে বসল এবং গাড়িতে করে চলে গেল। গাড়িটা সারিকার আদিত্য চোখের আড়াল হলে আদিত্য আবার সারিকার পাশে এসে দাঁড়ায়। এখন বাহিরে এলে যে? সারিকা নিজের হাত উঁচু করে মেলে ধরে। আপনার চশমাটা আমার কাছে রয়ে গিয়েছিল, এটা ছাড়া আপনার অসুবিধা হতে পারে। আদিত্য নিজের জিভ কেটে সারিকার হাত থেকে চশমার বক্সটা নিল। বাইক চালানোর সময় হেলমেটের উপস্থিতিতে এই চশমাটা নিয়ে বড্ড অসুবিধা হচ্ছিল, তাই সেই সময় খুলে সারিকারকে ধরতে দিয়েছিল, কিন্তু ফেরার সময় বেমালুম বলে গিয়েছিল। থ্যাংক ইউ। এত বুলো মন হলে চলবে মিস্টার সরকার? এখনও নাম ধরে ডাকবেন না? আগে আপনি ঠিক করুন, আপনি বলবেন না তুমি, তারপর না হয় আমি ঠিক করব আপনাকে আমি কি বলে ডাকবো। আদিত্য সশব্দেই হাসল। ঠিক আছে, সাবধানে থেকো, ছুটি হলে ফোন করবে, আমি চলে আসব। মৌসুমী ম্যাডামের সাথে আপনি কী নিয়ে কথা বলছিলেন? আদিত্য মৌসুমীকে নিজের বন্ধুর পর্যায়ে ধরেইনি কোনোদিন। মেয়েটা স্কুল লাইফে বড্ড পিছু পিছু ঘুরত ওর, আর খুব অহংকারী ছিল, যেটা আদিত্য এবং ক্লাসের বাকি ছেলে মেয়েদের ভালো লাগতো না। ও কিছু না, বাদ দিন তো। বিয়ের 2 দিন পর থেকে সত্য গোপন করছেন আদিত্য, তাহলে বাকিটা জীবন যে প্রশ্ন চিহ্নর মুখে দাঁড় করিয়ে দিচ্ছেন আপনি। আদিত্য চমকে উঠল সারিকার কথা শুনে। সারিকার চোখে কোথাও যেন এক অবিশ্বাসের ছায়া দেখতে পাচ্ছে। আমাকে অবিশ্বাস করো না সারিকা, আমি তোমার কাছ থেকে সত্য গোপন করছি এমন নয়। মৌসুমী আমার ক্লাসমেট ছিল, কিন্তু মেয়েটা খুব অহংকারী টাইপের হওয়ায় ওর সাথে আমার বনতো না, তাই তোমার কাছে ওকে নিজের বন্ধু বলে পরিচয় দিইনি। অবিশ্বাস করছি না আদিত্য, কিন্তু দুর্ভাগ্যবশত আমি আপনাদের সব কথাই শুনে ফেলেছি। উনি আপনাকে ভালোবাসতেন। আদিত্য একটা দীর্ঘশ্বাস ফেলল। তাহলে এটাও নিশ্চয় শুনেছ আমি ওকে প্রত্যাখ্যান করেছিলাম এক সময়? সেটাও আমার জন্যই। ওনাকে কেন বললেন না আপনি যার জন্য ওনাকে প্রত্যাখ্যান করেছেন তাকেই আপনি বিয়ে করেছেন? সারিকার প্রশ্নে ঘাবড়ে গেল আদিত্য। আমি ওর সাথে কথা বাড়াতে চাইছিলাম না। সারিকাকে চুপ থাকতে দেখে আদিত্য সারিকার ডান হাত নিজের হাতের মুঠোয় রাখল। আমাকে ভুল বুঝো না সারিকা, তোমার চোখে ঘৃণা নিয়ে আমি বাঁচতে পারবো না। সারিকা মৃদু হেসে নিজের বাম হাতটা রাখলো আদিত্যর হাতের উপরে। আমি আপনাকে ঘৃণা করি না আদিত্য, আমি আপনাকে সম্মান করি, শ্রদ্ধা করি। আর আমি ভুল বুঝছি না আপনাকে। আপনি ভাবলেন কি করে একটা বাহিরের মেয়ের জন্য আমি আমাদের সম্পর্কে পাটল ধরাবো? আমি আপনাকে বিশ্বাস করি যে আপনার জন্য 15 বছর অপেক্ষা করেছে, তবুও নিজের অন্য কোনো মেয়ের সান্নিধ্য নিয়ে যায়নি। তাকে আমি কিভাবে অবিশ্বাস করি বলুন তো? আদিত্য করুণ চোখে তাকায় সারিকার দিকে। তাহলে তুমি বললে যে আমাদের সম্পর্কটা প্রশ্নচিহ্নর মুখে দাঁড়িয়ে। আপনি না হাসি খুশি থেকেও বাচ্চা, কথাটা বলার সময় আপনি আমার মুখের অভিব্যক্তি খেয়াল করেননি? আদিত্য ব্যাবাচাকা খেয়ে গেল। মনে পড়ল কথাটা বলার সময় সারিকা মুচকি হেসেছিল। সেটা ভেবেই হাঁপ ছাড়ল। ও, আপনি তো আমায় ভয়ই পাইয়ে দিয়েছিলেন। আবার আপনি? দুজনেই সশব্দে হেসে উঠল। সরি তুমি। ঠিক আছে, এবার আপনি বাড়ি যান, মেয়েরা তাদের বাবার জন্য ওয়েট করছে। ঠিক আছে, তুমিও ভিতরে চলে যাও। সারিকা আদিত্যকে বিদায় জানিয়ে চলে গেল অফিসের ভিতরে। আদিত্য বাইক স্টার্ট করে রওনা দিল বাড়ির উদ্দেশ্যে। আদিত্য বাড়ি ফিরে দেখে সাহিত্য হাসি খুশি গিয়ে স্নান করিয়ে জামা কাপড় পরিয়ে একদম সাজিয়ে গুছিয়ে নিয়ে দুজনের সাথে খেলায় মত্ত। আদিত্যর এটা খুব ভালো লাগে। সাহিত্য যে হাসি খুশির সাথে এতটা জড়িয়ে পড়েছে সেটা নিয়ে নিশ্চিন্ত হয়ও। রুমে ঢুকে বাইকের চাবি ড্রেসিং টেবিলে রাখতেই হাসি নিজের দুহাত বাড়িয়ে দেয় আদিত্যর উদ্দেশ্যে। বাবা, এই প্রথমেই ডাকটা শুনল আদিত্য। 2 দিন ধরে মেয়েদের শিখিয়েছে সারিকা আদিত্যকে বাবা বলে ডাকতে।
হাসির মুখে কাটা কাটা অক্ষরে বাবা ডাকটা শুনে এক অন্যরকম অনুভূতি হলো ওর। হাসির সাথে সাথে খুশিও ওভাবে ডেকে উঠল। আদিত্য খুশি মনে দুই মেয়েকে খুব আদর করলাম, চুমুতে চুমুতে ভরিয়ে দিল ওদের মুখ। তোরা আমাকে পরিপূর্ণ করে দিয়েছিস মা, যেটুকু সুখ বাকি ছিল সেটাও আজ আমি পেয়ে গেলাম। আর একবার ডাক তোরা বাবা বলে। হাসি খুশি একসঙ্গে আবার বাবা বলে ডেকে ওঠে। আদিত্য দুই মেয়েকে নিজের বক্ষ পিঞ্জিরায় আগলে ধরে। দাদাভাই, এই ক্রেডিটটা কিন্তু বৌদির পাশাপাশি আমারও পাওয়া দরকার। আজ সকাল থেকে ওদেরকে আমি ট্রেনিং দিয়েছি। সাহিত্যর কথা শুনে দুই মেয়েকে বুকে জড়িয়ে রেখেই হাসি মুখে ওদের দিকে তাকায় আদিত্য। থ্যাংক ইউ সো মাচ। সারিকা আর আদিত্যর বিয়ে 10টি দিন অতিক্রান্ত। গত শুক্রবার পড়েছিল ওদের অষ্টমঙ্গলার দিন, কিন্তু বিয়ের জন্য একেই সারিকার অনেকগুলো দিন অফিস থেকে ছুটি নিতে হয়েছে। আর আদিত্যরও কোর্টে কাজ থাকায় সেদিন আর চক্রবর্তী বাড়িতে যায়নি ওরা। তবে আজ রবিবার, দুজনেরই ছুটির দিন, তাই ওরা আজ যাবে ওই বাড়ি থেকে একটা গাড়িও পাঠিয়ে দিয়েছে ওদের জন্য। আমি মেয়েদের রেডি করে দিয়েছি, তোমার হয়েছে? সারিকা ব্যাগ গোছাচ্ছিল, সেই সময় আদিত্য এসে সারিকাকে কথাগুলো বলেই থমকে যায়। সারিকাকে দেখে পরনে সে লাল বেনারসে, যেটা বিয়ের দিন পরেছিল, সেদিনে থেকে যেন আজ একটু বেশি সুন্দর লাগছে ওকে। এক দৃষ্টিতে সারিকার দিকে তাকিয়ে আছে আদিত্য। সারিকা এসে ওর সামনে তড়ি মারল। এই যে মিস্টার সরকার, কোথায় হারিয়ে গেলেন? গোড়লাগা কণ্ঠে জবাব দেয় আদিত্য। তোমাতে। সারিকা একটু অস্বস্তিতে পড়ে যায়। হালকা কেশে আদিত্যর ঘোর কাটাতে সন্মান করে ওঠে আদিত্য। ঘোর কথা ঘুরানোর জন্য তৎপর হয়ে ওঠে। মিষ্টির প্যাকেটগুলো নিয়েছ? হ্যাঁ, ওই ব্যাগে নিয়েছি। যাওয়ার সময় শুধু কয়েকটা চকলেট কিনতে হবে। আদিত্য ব্রু কুঁচকাল। চকলেট? কার জন্য? ছোট দাদার ছেলে আছে, তারপর শুনলাম বড় দিদির মেয়ে এসেছে, জয়ারও তো একটু পুচকি মেয়ে আছে। তোমার মাথা ঠিক আছে? তোমার বাইপুর কথা মানলাম, কিন্তু তোমার বোনজির মেয়ে মাত্র 2 মাসের, সে কি করে চকলেট খাবে? এত কিছু আমি জানি না, আপনি চলুন তো, দেরি হয়ে যাচ্ছে। আদিত্য সারিকার নাক টেনে টোকা মারল। বলো তো, তোমার খেতে ইচ্ছে করছে? সারিকা অভিমানে নাক ফুলালো। করছেই তো। ফ্রিজে যে আপনার মেয়েদের চকলেট শেষ হয়ে গেছে তার খেয়াল আপনি রেখেছেন? আদিত্য কৌতূহল দৃষ্টিতে তাকালো সারিকার দিকে। ফ্রিজে 20টা বড় বড় সাইজের ডেয়ারি মিল্ক ছিল, সবগুলো শেষ হয়ে গেল। সারিকা বোকা বোকা চোখে তাকালো আদিত্যর দিকে। সারিকার চোখের চাহনি দেখে যা বুঝার বুঝে গেল আদিত্য। বাচ্চাদের চকলেট তুমি খেয়ে নিয়েছো? এই, আপনি আমার অভ্যাসটা খারাপ করে দিয়েছেন। কে বলেছিল বিয়ের আগে হাসি খুশির পাশাপাশি আমাকেও চকলেট দিতে? সারিকার অভিমানী মুখটা দেখতে আদিত্যর খুবই ভালো লাগে। ও বাচ্চাদের পাশাপাশি সারিকার জন্য চকলেট এনে রেখেছিল, কিন্তু সারিকাকে আরও রাগানোর সুযোগটাও হাতছাড়া করতে চাইছে না এখন। আমি তোমাকে চকলেট দিতাম? কবে? আমি তো 3টে চকলেট আমার মেয়েদের জন্যই নিয়ে যেতাম। এ বাবা, এতদিন ধরে ওদের চকলেট তুমি খেয়ে এসেছো নাকি? সারিকা করুণ চোখে তাকালো আদিত্যর দিকে। আপনি আমার জন্য চকলেট নিয়ে যেতেন না? আমি কি কোনোদিনও তোমাকে বলেছিলাম যে একটা চকলেট তোমার? সারিকা মাথা নিচু করে ফেলে। ভুল হয়ে গেছে। সারিকার মুখ দেখে আবার খারাপ লাগে আদিত্যর। ও ভেবেছিল সারিকা ওর সাথে ঝগড়া করবে, কিন্তু এখন ওর মনে হচ্ছে ওদের সম্পর্কটা এমন জায়গায় এখনও পৌঁছায়নি যেখানে রাগ, অভিমান, ঝগড়াঝাটি হবে। সারিকা ব্যাগ নিয়ে রুম থেকে বেরোতে গেলে আদিত্য পিছন থেকে ওর হাতটা টেনে ধরে। হঠাৎ ঘটনার আকস্মিকতায় সারিকা এসে পড়ে আদিত্যর বুকে। চোখ পিটপিট করে তাকায় ও আদিত্যর দিকে। কি হলো? প্রিন্সেসদের যখন 1 মাস বয়স, যখন ওরা মাতৃদুগ্ধ ছাড়া আর কিছুই খেতে শেখেনি, তখন থেকে ওদের জন্য আমি চকলেট নিয়ে যাচ্ছি। এটা জেনেই নিয়ে গেছি যে ওরা এগুলো খেতে পারবে না। তাহলে মানে? আদিত্য সারিকার কপালে পড়ে থাকা চুলগুলো কানে গুজে দিল সযত্নে। এই যে ম্যাডাম, বয়সে বড় হয়েছেন আপনি, কিন্তু মনটা তো এখনও হাসি খুশির থেকেও ছোট। আমি বাইকের টুল বক্সে চকলেট আছে। কাল ফ্রিজে 2টো চকলেট ছিল বলেই কালই কিনেছিলাম, ফ্রিজে রাখতে ভুলে গেছে। এ বাবা, এগুলো তো গলে যাবে। আমি মেয়েদেরকে নিয়ে আসি সাহিত্যর ঘর থেকে, তুমি টুল বক্স থেকে চকলেটগুলো বের করে নিয়ে আসো। সারিকের সঙ্গে সঙ্গে যাওয়ার জন্য আদিত্যর কাছ থেকে ছাড়া পেতে চাই, কিন্তু আদিত্য ছাড়ে না। শোনো, বলুন। রোজের চকলেট খাওয়া প্রিন্সেসদের স্বাস্থ্যের জন্য ভালো না, তাই এবারে বেশি চকলেট আনিনি। সপ্তাহে 2টোর বেশি দিও না। কথাটা বলে আদিত্য ছেড়ে দেয় সারিকাকে। সারিকা ছুটে দরজার কাছে গিয়েও পিছনে ফিরে তাকায়। আপনার মেয়েরা এ সপ্তাহে দুজনে মিলে 6টার বেশি চকলেট শেষ করতে পারেনি। কথাটা বলেই সারিকা রুম থেকে বেরিয়ে যায়।
কয়েক সেকেন্ডের মাথায় আদিত্যর কথাটার মানে বুঝতে পারে। হাতটা অটোমেটিক ওর কপালে চলে যায়। ওহ মাই গড, এই মেয়ে 10 দিনে একাই 14টা চকলেট খেয়ে নিয়েছে। বাট হাউ? চক্রবর্তী বাড়ির উঠোনে দাঁড়িয়ে আছে সারিকা আর আদিত্য। দুই মেয়েকে কোলে নিয়ে আছে দুজনে। সারিকার মেজ জেঠি বরণ করে ঘরে ঢুকিয়েছে ওদের। হাসি আর খুশি অহনাকে দেখিয়ে লাফিয়ে বাবা মার কোল থেকে নেমে পড়ে। ছোট মিমি। অহনা হাঁটু মুড়ে বসে হাসি খুশির সামনে। তারপর দুজনের কপালে স্নেহ চুম্বন এঁকে দেয়। হাসি খুশি তোমরা কেমন আছো? হাসি আর খুশি খিলখিল করে হেসে অহনাকে বুঝিয়ে দিল ওরা কতটা ভালো আছে। সারিকার আদিত্য মেয়েদের অহনার কাছে রেখে বাড়ির সবাইকে প্রণাম করল। হঠাৎ চোখ গেল সারিকার বাড়ির একটা কোনায় দাঁড়িয়ে থাকা রূপসা অর্থাৎ রূপার দিকে। এ রূপা, ওখানে দাঁড়িয়ে কেন? এখানে আয়। কথাটা শুনেই যেন চমকে উঠল রূপা আর ছুটে চলে গেল ওখান থেকে। সারিকা বিস্মিত দৃষ্টিতে তাকালো ওর মেজ বৌদির দিকে। অদ্ভুত, রূপা এভাবে ছুটে পালিয়ে গেল কেন? এক্ষুনি পুরোহিত ঠাকুর চলে আসবেন। সারা, তোমরা বিয়ের জোরটা পড়ে আসো। বিশাখা যেন এক প্রকার প্রসঙ্গটা এড়িয়ে যেতে চাইল। সারিকা আর কিছু বলল না। অহনা, তোমার দাদাভাইকে নিয়ে ভিতরে যাও, আমি একবার আসছি। সারিকা তড়িঘড়ি করে ছুটল রূপার ঘরের দিকে। রূপার ঘরের সামনে গিয়ে দেখলো দরজাটা ভেতর থেকে বন্ধ। সারিকা দরজা ধাক্কালো। দরজা খুল রূপা। রূপা। বেশ কয়েকবার ডাকার পর রূপা দরজা খুলে দিল। সারিকা চটজলদি ঘরে ঢুকলো। কী রে, ছোট পিসিকে দেখে ওখান থেকে ছুটে পালিয়ে এলি? এই এক সপ্তাহে এতটা পর করে দিলি? রূপা সারিকাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ওঠে। খুব ভয় পেয়ে যায় সারিকা। এ রূপা, কাঁদছিস কেন? কি হয়েছে? রূপা সারিকাকে ছেড়ে নিজের চোখটা দুহাত দিয়ে ভালো করে মুছে নিয়ে অন্যদিকে চলে গেল। সারিকাও এত সহজে ছেড়ে দেওয়ার পাত্রী নয়। রূপার কাছে গিয়ে রূপার হাতটা নিজের মাথায় রাখলো। তোকে আমার দিব্যি, বল কি হয়েছে? তোর না 3 দিন আগে হোস্টেলে ফিরে যাওয়ার কথা? রূপা অনেক চেষ্টা করিয়া যেন চোখের জলটাকে আটকে রাখতে পারছে না। ও ছোট পিসির সামনে। ওদের দুজনের বয়সের পার্থক্য 7-8 বছরের হওয়ায় ছোটবেলা থেকে দুজন বন্ধুর মতো থেকেছে, মিশেছে আর একে অপরের সাথে সব কথা শেয়ার করেছে। তাই কিছুতেই সারিকার সামনেও নিজেকে লুকাতে পারছে না। আমার সব শেষ হয়ে গেছে রে ছোট পিসি, আমার সব শেষ হয়ে গেছে। রূপার কন্দনরত চিৎকার বুকে গিয়ে বিচ্ছে সারিকার। রূপার গাল দুটো নিজের দুহাতে ধরল। সবটা খুলে বল আমাকে। আমার কলেজের ডিপার্টমেন্টাল হেড রতন স্যারকে টিচার্স ডের জন্য ইনভাইট করতে গিয়েছিলাম আমি ওনার স্টাফ রুমে। আর সেখানে উনি আমার শ্লীলতাহানির চেষ্টা। কথাটা শেষ করতে পারল না রূপা। সারিকা রূপার বিধ্বংসী মুখটা সহ্য করতে পারে না। নিজের বুকে টেনে নেয় রূপাকে। কবে হয়েছে এটা? পরশুদিন। পুলিশে কমপ্লেন করেছিস? রূপা মাথা নেড়ে না বলল। সারিকা বেশ অবাক হলো। তোর মেজ কাকাই একজন পুলিশ, তোর ছোট কাকাই একজন আইনজীবী, আর সেই তুই কিনা একটা পিশাচের ভয়ে মুখ লুকিয়ে বসে আছিস কেন রূপা? এই সমাজ আমাকে মেনে নেবে না তো ছোট পিসি। আমার সাথে সাথে আমার পরিবার সবাই একঘরে করে দিবে। এতদিনের ঐতিহ্য এই জমিদার বাড়ির সম্মান এক নিমিষে মাটিতে মিশে যাবে সবাই এই কথাটা জানলে। সারিকের উপর কাঠটা শক্ত করে ধরল। তুই তো কোনো দোষ করিসনি, তাহলে তুই কেন শাস্তি ভোগ করবি? যে দোষ করেছে তার ভয়ে লুকিয়ে থাকলে সমাজে এই ঘটনায় বেড়েই চলবে। আজ তোর সাথে হয়েছে, কাল অন্য মেয়ের সাথে হবে, এভাবে চলতেই থাকবে। আমরা ছোট মেয়ে পিসি, এ পুরুষতান্ত্রিক সমাজে দিন শেষে সব দোষ আমাদেরই হয়। না না রূপা, মেয়েরা আর কোনো কিছুতেই পিছিয়ে নেই। মেয়ে বলে আর কতদিন সব অন্যায় মুখ বুজে সহ্য করবি? তোকে লড়াই করতে হবে রূপা। এই সমাজের সব মেয়েদের জন্য তোকে লড়াই করতে হবে। রতন স্যারের পাওয়ার অনেক দূর। আমি মুখ খুললে আমার সাথে সাথে এই বাড়ির কাউকে বাঁচতে দিবে না উনি। সারিকা রূপার গালে হাত রাখল। কিচ্ছু হবে না। ওনার অনেক পাওয়ার বলে যে উনি সবসময় পার পেয়ে যাবেন এমনটা তো হতে পারে না রূপা। বাড়িতে কে কে জানে এই বিষয়টা? মার মেজ কাকি। আমি এক্ষুনি মেজদা অবিয়াত ছোট পিসাই এর সাথে কথা বলছি। সারিকা রূপাকে ছেড়ে যেতে গেলে রূপা সারিকার হাতটা টেনে ধরে। সারিকা রূপার দিকে তাকাতে রূপা করুণ সুরে বলল, বলিস না প্লিজ। মেজ কাকা জানলে বাবাও জানবে, আর বাবা জানতে পারলে আমাকে মেরেই ফেলবে। তোকে আমি একটা কথা দিচ্ছি রূপা, তুই চুপ করে থাকলে আমি থাকবো না। তোর সাথে এই অন্যায় যে করেছে আর যারা এটাকে প্রশ্রয় দিচ্ছে তাদের সবাইকে শাস্তি পেতেই হবে। এটা শুধু তোর ব্যাপার না, এটা প্রতিটা স্কুল, কলেজ, কর্মক্ষেত্র সব জায়গায় ঘটে চলছে। এটাকে বন্ধ করতে হবে। আমরা মেয়েরাও বড় হচ্ছে,
ওদের স্বার্থ হলেও আমি চুপ করে থাকবো না। রূপা ভয়ার্ত চোখে তাকালো সারিকার দিকে। সারিকা রূপাকে আশ্বস্ত করার জন্য বলল, ভয় পাস না, আমরা সবাই তোর পাশে আছি। রূপাকে ঘরে রেখে সারিকে চলে গেল। নিজের রুমে যেতে দেখলো আদিত্য বিছানায় বসে আছে। সারিকে হেসে আদিত্যর সামনে গিয়ে দাঁড়ালো। কি ব্যাপার, এভাবে বসে আছেন যে? বিয়ের জোরটা কোথায় রেখেছো সারিকা? ব্যাগে তো নেই, নিশ্চয়ই আনতে ভুলে গেছো। সারিকা আদিত্য চিন্তিত মুখ দেখে হাসল। তারপর আলমারি খুলে ওদের বিয়ের জোরটা ভার করে আনলো। এটা অহনা নিয়ে এসেছিল, এর উপর কিসব ডিজাইন করবে বলে। আদিত্যর আবার চিন্তা কাটলো। হাফ ছেড়ে কিছু বলার জন্য মুখ খুলতে আলমারি থেকে কিছু একটা পড়ে যাওয়ার শব্দে দুজনেই তাকায় ওদিকে। আদিত্য স্পষ্ট খেয়াল করলো ভাঙা কাঁচের টুকরোর ভিতরে থাকা আবির আর সারিকার সেই ছবিটা। এক দৃষ্টিতে তাকিয়ে রইল আদিত্য সেই দিকে। সারিকা আদিত্যর দিকে তাকাতে চমকে উঠল। আদিত্য! পুরো গড় জুড়ে এখন নিস্তব্ধতা। আদিত্য নির্বাক হয়ে দাঁড়িয়ে আছে আর সারিকা আদিত্যর মনের কথা পড়ার চেষ্টায় ব্যস্ত। সেই সময় দরজা দিয়ে টলমলো পায়ে ঘরে ঢুকে খুশি মায়ের দিকে যাওয়ার জন্য পা বাড়াতেই আদিত্য ছুটে গিয়ে খুশিকে কোলে তুলে নেয়। দরজার কাছে গিয়ে সামনে অহনাকে দাঁড়িয়ে থাকতে দেখে। খুশিকে নিয়ে যা, আমরা আসছি। আদিত্য খুশিকে অহনার কাছে দিয়ে দেয়। তাড়াতাড়ি এসো, পুরোহিত ঠাকুর চলে এসেছে, 5 মিনিটেই আসছি। অহনা খুশিকে নিয়ে চলে গেলে আদিত্য আবারও ঘরে ফিরে আসে। পুরো ঘর জুড়ে কাছের টুকরোগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। হাসি খুশি এই রুমে এলেই বিপদ ঘটবে, এগুলো আগে পরিষ্কার করতে হবে। আদিত্য নিচু হয়ে ফটোফ্রেমটা তুলে নেয়। ভিতর থেকে ছবিটা বের করে বিছানায় রাখে। তারপর ধীরে ধীরে কাছের টুকরোগুলো তুলে এই ফ্রেমের উপরেই রাখে। সব কাজগুলো পরিষ্কার করে ফ্রেমটা বিছানার তলায় রাখে পরে ফেলে দেওয়ার জন্য। পরিষ্কার হয়ে গেছে, চলো, অহনা ডেকে গেল। আদিত্য দরজার দিকে পা বাড়াতে সারিকা ছুটে গিয়ে পিছন থেকে জড়িয়ে ধরে ওকে। ফুপিয়ে কেঁদে ওঠেও। তুমি তো আমাকে বুঝো বলো, সেদিন আদালত থেকে নিজের অতীত ফেলে আসার পর একদিনও সেই অতীতকে আমি মনে করিনি, কোনো পিছু টান রাখিনি আর। ওই বাড়ি থেকে নিয়ে আসা সমস্ত শাড়ি জামা কাপড় পুড়িয়ে ফেলেছি, গহনাগুলো মাকে ফিরিয়ে দিয়ে এসেছি। শুধু এই ছবিটার কথা মনে ছিল না। এই আলমারিটা খুব একটা ব্যবহার করতাম না তো, তাই খেয়ালও ছিল না আর। প্লিজ রাগ করো না। সারিকাকে ছাড়িয়ে আদিত্যর সামনে ঘোরালো। দুহাত দিয়ে সারিকার চোখের জল মুছে দিল। একটু একটু রাগ করতেই হয়, না হলে বউয়ের ভালোবাসা পাওয়া যায় না। বেজা চোখে শাড়িকে ফিট ফিট করে তাকালো আদিত্যর দিকে। আদিত্য মৃদু হাসল। এই যে বউয়ের মুখ থেকে প্রথম তুমি ডাক শোনার সৌভাগ্য হলো আমার। রাগ করলাম বললেই তো। শারিকের আবার খেয়াল হলো আদিত্যকে ও তুমি বলে সম্বোধন করেছে বেখেয়ালে। আপনি আমাকে ভুল বুঝেননি তো? আদিত্য সদ্য রাগ নিয়ে তাকালো শারিকার দিকে। আবারও আপনি? আমি এই ছবিটা এক্ষুনি পুড়িয়ে ফেলবো। সারিকা ছবিটা বিছানা থেকে তুলতে গেলে ওর আগে আদিত্য ছবিটা হাতে নিয়ে নেয়। ভালো করে দেখে ও ছবিটা। সারিকা তখন খুবই রোগা ছিল, কনসিভ করার পর মোটা হয়েছে। কবেকার ছবি এটা? বাদ দাও না, ছবিটা আমাকে দাও। সারিকা ছবিটা নিতে গেলে আদিত্য দেয় না ছবিটা। আগে বলো কবেকার ছবি? আমার গ্র্যাজুয়েশনের ফাইনাল ইয়ারের সময়কার। এবার দাও ছবিটা। থাক, পুরাতে হবে না। তোমার সমস্ত অতীত জেনে আমি তোমাকে গ্রহণ করেছি, তাই সমস্যা নেই। তোমার প্রথম ভালোবাসার প্রথম স্মৃতি তোমার কাছে থাকলে। যে অতীত মানুষকে কষ্ট দেয় সে অতীত বয়ে না বেড়ানোই ভালো। যে অতীত ঘৃণাতেই পরিপূর্ণ সেই অতীতের স্মৃতিকে আমি আমার বর্তমানে আনতে চাই না। আমি ভালো আছি স্বামী সন্তান নিয়ে। আমার সংসারে আর কোনো শনির ছাপ ফেলতে চাই না। সারিকার কথাগুলো শুনে আদিত্য মুগ্ধ হলো। মূলত সারিকার অভিব্যক্তি আর ওর মনে এই মুহূর্তে আবিরের অবস্থান সম্পর্কে জানার জন্যই এমন কথা বলছিল। এখনও সম্পূর্ণভাবে নিজের আর আবিরের জায়গা সম্পর্কে অবগত হয়েছে, তাই আর বাধা দেয় না সারিকাকে ছবিটা পোড়ানো থেকে। বিয়ের জোর খোলার জন্য যে পুজো সেটা হয়ে গেছে। সবাই দুপুরের খাওয়া দাওয়া করে যে যার ঘরে চলে গেছে। সারিকা হাসি আর খুশিকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে। আদিত্য আর সারিকা দুজনেই বিছানার দু প্রান্তে আধশোয়া হয়ে বসে আছে। সেই সময় দরজা ধাক্কানোর শব্দ হয়। দুজনে বিছানায় উঠে বসে। আয়। প্রতিকার অভিক ঘরে ঢুকে। সারিকা আগে থেকে ওদের দুজনকে জানিয়ে রেখেছিল যে ওর কিছু কথা আছে। বল, কি বলবি? সারিকা বিছানা থেকে নেমে অবিকার প্রতীককে বসার জায়গা করে দেয়। বস। হাসি খুশিকে ঘুমাতে দেখে অবিক বলল, ওরা তো ঘুমাচ্ছে, বসার ঘরে গিয়ে কথা বলি। তুই তো জানিস ভাই, ওদের ঘুম খুব মোটা, আমরা কথা বললেও ওরা উঠবে না। ঠিক আছে, তাহলে বল, কি বলবি? আচ্ছা অবিক,
আদিত্যবাবু, তোমরা দুজনেই আইনজীবী, শ্লীলতাহানির কেসে কত বছরের জেল হতে পারে? আদিত্য, অভিক, প্রতীক সবাই একসঙ্গে জিজ্ঞেস করলো। মানে? আদিত্য আবার সারিকাকে প্রশ্ন করলো। তোমার সাথে কেউ কি, বলো আমাকে, কে এরকম করেছে? আমি তো তাকে ছাড়বো না। ঠিক এই ক্রোধটাই দেখতে চাই। ঘটনাটা আমার সাথে নয়, ঘটেছে রূপার সাথে। অভিকার প্রতীক বিস্ফোরিত নয়নে তাকায় শারিকের দিকে। আদিত্য চোখেও একরাশ প্রশ্নের ঘনঘটা। অভিকের চোখ থেকে লাভা ঠিকরে বের হচ্ছে যেন। রূপা? আমার ভাইজির সাথে কে এরকম করেছে বল সর্দি? তুই শুধু নামটা বল, তাকে কি করে যাবজ্জীবন দিতে হয় সে ব্যবস্থা তো আমি করে নিব। ওর ডিপার্টমেন্টের হেড প্রফেসর রতন সানাল। মেজদা, তুই তো পুলিশে আছিস, তুই কালই নিজের ফোর্স নিয়ে ওই রতন সানালকে অ্যারেস্ট করতে যাবি। প্রতীক এতক্ষণ পুরো বিষয়টা শুনিয়ে চুপ ছিল, এবারও মুখ খুলল। রূপা থানায় গিয়ে এফআইআর না করলে আমি কিছুই করতে পারবো না সারা। কবে হয়েছে এটা? পরশুদিন। মানে কি? পরশুদিন হয়েছে এটা আর আজ আমরা জানতে পারছি? ও কেন কিছু বলেনি কাউকে? ও খুব ভয় পেয়ে আছে মেজদা, বড় বৌদি আর মেজ বৌদি ছাড়া কাউকেই বলেনি। আজ আমি জোর করাতে তবে বলল। আদিত্য শারিকে কিছু বলার আগে আদিত্য বুঝে গেল শারিকে কি বলতে চাই। আমি লড়বো এই কেসটা, আর অভি তো আছেই। আমরা দুজনে মিলে সব প্রমাণ জোগাড় করব। রূপককে আমি চিনি অহনার সূত্রে, ও আমাকে দাদা বলে ডাকে। আমি তোমাকে কথা দিচ্ছি, আমার বোনকে আমি সুবিচার দিয়েই ছাড়ব। সংশোধনাগারের ওয়েটিং রুমে বসে আছে মিসেস গায়ত্রী চ্যাটার্জি। আজ প্রায় 1 বছর 8 মাস পর ছেলেকে দেখতে এসেছেন তিনি। কিছুক্ষণের মধ্যে হাতে শিকল বাঁধা জেলের সাদা কালো জামা পরা আবির এসে ওনার সামনে, ওনার কাছে। মুখ ভর্তি গোপ দাড়ি রুক্ষ সূক্ষ্ম ছেলেটাকে দেখে মনের ভিতরটা হু হু করে ওঠে গায়ত্রী দেবীর। মুখে শাড়ির আঁচল চাপা দিয়ে কেঁদে ফেলেন উনি। কেন এখানে এসেছ মা? আজ তো তোমার মেয়ের জন্যই আমার এই অবস্থা। মজা দেখতে এসেছ? আমার মেয়ে মানে? অন্তরা তোর বোন হয় আবির। আবির একটা দীর্ঘশ্বাস ফেলল। বোন? একটা পরের মেয়ের জন্য যে তার নিজের মায়ের পেটের দাদার বিরুদ্ধে যেতে পারে, সে কেমন বোন মা? কাকে তুই পরের মেয়ে বলছিস আবির? যে শেষ দিন পর্যন্ত আমাদের সংসারের জন্য প্রাণপাত করেছে, অন্য একটা মেয়ের পাদে পড়ে তুই নিজের জীবনটা শেষ করে দিলি। না হলে আজ তুইও স্ত্রী সন্তানদের সাথে সুখে সংসার করতে পারতিস। আবির ব্রু কুচকাল। সন্তানদের? বৌমা দুটো যমজ মেয়ে হয়েছে, আজ তারা বড়ও হয়ে গেছে। তবে আনন্দের জিনিস কি জানিস? হাসি খুশি তোর স্বভাব, রূপ কোনোটাই পায়নি। তারা হয়েছে তাদের মায়ের মতো। আবিরের চোখে আবার ক্রোধের বদলে হয়তো আবেগের সৃষ্টি হলো। হাসি খুশি? ওরা আমার মেয়ে মা, আমার দুটো মেয়ে হয়েছে। গায়ত্রী দেবী তাচ্ছিল্য স্বরেই হাসলেন। তোর নয়, ওরা শুধুই বৌমার মেয়ে, ওরা তোকে চেনেও না, ওরা ওদের বাবাকে পেয়ে গেছে। আবির আবার বিস্মিত নয়নে গায়ত্রী দেবীকে বলল, শারিকে বিয়ে করেছে? অবাক হচ্ছিস কেন আবির? তুইও তো বিয়ে করছিলিস, শুধু পার্থক্য বৌমা বৈধ বিয়ে করেছে আর তুই অবৈধ। আবিরের বুক ছেড়ে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। শারিকা কাকে বিয়ে করেছে মা? এসব তো তোর জেনে কাজ নেই। তুই ওকে যে দুঃখের সাগরে তলিয়ে দিয়েছিলি, সেখান থেকে সে দেবদূতই ওকে উদ্ধার করেছে। বৌমার জীবনের আলোর বাহক হয়ে ভগবান সেই দেবদূতকে পাঠিয়েছে। মা, তোমার কাছে একটা অনুরোধ করব, রাখবে? তোর কোনো অনুরোধ রাখতে আমি এখানে আসিনি আবির। আমি শুধু তোর কাছ থেকে জানতে এসেছি, বৌমার ক্ষতিপূরণের আরও যে 50,000 টাকা বাকি আছে, ওটা কবে দিবি? আবির হু হু করে হেসে উঠল। খুব তো দেবদূত আলোর বাহক কত কি বললে। কেন, সে দেবদূত কি শারিকা আর ওর মেয়েদের খরচ চালাতে পারছে না? সে আমার টাকার উপরে নির্ভর করতে হচ্ছে ওদের। এতদিন এখানে থেকেও তুই একটুও শুধরাসনি আবির। বৌমা তোর টাকা সুইও দেখেনি। এইসব টাকা যাচ্ছে একটা অনাথ আশ্রমে। আমার কাছে আর টাকা নেই, যা সঞ্চয় ছিল সবই তো দিয়ে দিয়েছি। ঠিক আছে, আমি আসছি, আর আশা করব এখান থেকে যখন বেরোবি তখন অন্য মানুষ হয়ে বেরোবি। শারিকার ঘর থেকে সবাই চলে গেছে, এখন শুধু আদিত্য আর ও আছে। শারিকার মুখে চিন্তার ছাপ দেখে আদিত্য শারিকার হাত দুটো শক্ত করে ধরল। আমরা তো আছি, এত চিন্তা কেন করছো? অপরাধের ঠিক শাস্তি হবে দেখে নিও। আইনি থেকে কোনো অপরাধী পালিয়ে যেতে পারবে না। রূপাটা খুব ভেঙে পড়েছে জানো। ও ছোটো থেকে খুব সাহসী, কিন্তু এই বিষয়টাও কেমন যেন ওর সাহস হারিয়ে ফেলেছে। নিজেকে গুটিয়ে গুটিয়ে রাখছে, প্রতিবাদী মনটাও হারিয়ে ফেলছে। না শারিকা, ও প্রতিবাদী মন হারিয়ে ফেলেনি, শুধু নিজের সাথে যে ঘটনা ঘটেছে সেটা মানতে পারছে না। ওর প্রতিবাদের ভাষাগুলো কোনো শব্দ গঠন করতে পারছে না। মেজদা তো বলল কালই যাবে রূপার কলেজে,
ওই রতন সানালকে একদম ছাড়বে না। আমি কাল যেতে পারবো না, তুমি আর অভি যাবে তো? যাব। তুমি এখন একটু ঘুমাও তো, বিকেল হতে এখনও দেরি আছে। মেয়েরা ঘুমাচ্ছে, এই সময় ঘুমিয়ে নাও, না হলে তোমার শরীর খারাপ করবে। এই লড়াইটা লড়তে হলে তোমাকে সুস্থ থেকে রূপাকে সাহস জোগাতে হবে। আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, ঘুমিয়ে পড়ো। সারিকা মেয়েদের ভালো করে বালিশ দিয়ে ঘিরে আদিত্যর পাশে এসে শুয়ে পড়ল। আদিত্য আধশোয়া হয়ে খুব সযত্নে সারিকার মাথায় হাত বুলিয়ে দিতে থাকলো। এক পর্যায়ে এসে ঘুমিয়ে পড়ল সারিকা। তুমি যেভাবে লুকিয়ে লুকিয়ে দেখা করতে এসেছ, তোমার বাবা জানলে কি হবে ভাবতে পেরেছ? সাহিত্য, তুমি কেন আমাকে ঠকালে? কেন আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এখন অন্য মেয়েকে বিয়ে করছো? কেন করছো আমার সাথে এরকম? সাহিত্য মেয়েটা থেকে দূরত্ব টানল। তোমাকে আমি প্রথমেই বলেছিলাম, আমার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ দুজন মানুষ আমার দাদা আর বোন। তাদের জন্য আমি সব করতে পারি। আমি তো তোমার সাথে সম্পর্কে জড়াতে চাইনি। তুমি আমাকে বাধ্য করেছো আত্মহত্যার ভয় দেখিয়ে। এখন আমার আর কিছুই করার নেই। এরকম কেন করছো সাহিত্য? আমি না হয় ভয় দেখিয়েছিলাম, কিন্তু তারপরের 5 বছর কি মিথ্যে ছিল? তুমি কি আমাকে একটুও ভালোবাসোনি? সাহিত্য দীর্ঘশ্বাস ফেলল। মিথ্যে নয়, আমিও তোমাকে ভালোবেসেছি, কিন্তু তোমার থেকেও বেশি ভালোবাসি আমি আমার দাদাকে, যে আমাদের 2 ভাই বোনের জন্য গাদার মতো খেটে আমাদেরকে পড়িয়েছে, এত বড় ডাক্তার বানিয়েছে। তার বিরুদ্ধে আমি যেতে পারবো না। তুমি একবার আদিত্য দাদাকে আমাদের বিষয়টা বলে দেখো না, দেখব উনি অমত করবেন না। সেটা হয় না। আমার আর ইন্দ্রাণীর বিয়ের কার্ড পর্যন্ত ছাপানো হয়ে গেছে। এখন দাদাকে বিয়ে ভাঙতে বলা মানে দাদাকে অপমান করা। মেয়েটা পিছিয়ে এলো সাহিত্যর কাছ থেকে। চোখে এক আকাশ পরিমাণ অভিমান আর কষ্ট নিয়ে বলল, তাহলে আমাদের ভালোবাসার যাত্রা এতটুকুই ছিল? বেশ, মেনে নিলাম আমি আমার ভাগ্যকে। ভালো থেকো, সুখে সংসার করো। তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে অন্তর্দহন, লিখেছেন পুলকিতা পোড়েল। এটা গল্পের 3য় অংশ। পরবর্তী অংশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।